গ্যাস নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি এবং গ্যাস কেন হয়, তার চিকিৎসা কি, তার খাদ্য তালিকা কি হবে, কি কি খাবার এড়িয়ে চলবেন, সেই সব নিয়ে বিস্তারিত আমাদের বলা আছে। কিন্তু দর্শক বন্ধুদের অনুরোধে আজকে গ্যাস নিয়ে আমাদের এই ভিডিওটি মূলত গ্যাসের স্টেজ নিয়ে আলোচনা করবে এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করবো। মানে কোন স্টেজে গ্যাস হলে বা গ্যাসের কোন স্টেজে তার কি লক্ষণ হবে এবং তার চিকিৎসা পদ্ধতি কি, সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা জনসচেতনতামূলক একটা ভিডিও, কারণ অনেক সময় মশা মারতে কামান দাগার মতো খুব সাধারণ হয়তো গ্যাসের লক্ষণ আছে বা অ্যাসিডিটির লক্ষণ আছে, আমরা খুব বাড়াবাড়ি রকমের উচ্চ পর্যায়ের ওষুধ খাই এবং সেটা নেশার পর্যায়ে খেতে থাকি, নিয়ে সেটা আমাদের কিডনি খারাপ করি, আমাদের হার্টের স্বাস্থ্য খারাপ করি, আমাদের হাড়ের স্বাস্থ্য খারাপ করি। এবং দেখা যায় যে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাওয়ার জন্য শরীরে বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়েছে, যেটা আমি চাই না যে আমাদের দর্শক বন্ধুরা এইসব বিপদে কখনো পড়ুক। সেই জন্য গ্যাসের যে স্টেজগুলো হয় এবং তার লক্ষণ এবং কোন ক্ষেত্রে কি ওষুধ ব্যবহার করবেন, তার কি চিকিৎসা পদ্ধতি, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। প্রথমে আমাদের একটা কথা বোঝা দরকার যে গ্যাসটা কি বা অ্যাসিডিটি কি। আসলে কি হয়, আমাদের স্টমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, বিভিন্ন রকম পাচক রস তৈরি হয়, সেগুলো খাবার হজম করতে সাহায্য করে এবং আমরা যখন খাবার চিবিয়ে খাই, খাদ্য নালী মানে ইসোফেগাস দিয়ে সেই খাবারটা স্টমাক বারে পাকস্থলিতে পৌঁছায়, সেখানে গিয়ে গ্যাস্ট্রিক জুস তার সঙ্গে মেশে এবং কখনো কখনো ক্ষেত্রে আমাদের শারীরিক গঠনের কিছু দুর্বলতা থাকার জন্য, যেমন ল্যাক্স লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, মানে খাদ্যনালীর নিচে স্টমাকের সঙ্গে সংযোগস্থলে একটা ভালভ থাকে, একটা স্ফিংটার থাকে, সেটা অনেক সময় দুর্বল থাকার জন্য পাকস্থলীর ভিতরে যে খাদ্য রস এবং কিছু অ্যাসিডিক মেটেরিয়াল বা অম্লীয় পদার্থ বা অম্ল পদার্থ, সেটা ইসোফেগাস বা ফুড পাইপ বা খাদ্যনালীর মধ্যে ঢুকে গিয়ে একটা অনুভূতি সৃষ্টি করে, যেটাকে আমরা বুক জ্বালা, কেউ খাবার পরে অ্যাসিডিটি, অম্বল, চোঁয়া, ঢেকুর ইত্যাদি বলতে থাকি। আসলে ব্যাপারটা কিন্তু খুব সিম্পল, যে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, মানে খাদ্যকণার সঙ্গে অ্যাসিড মিশ্রিত খাদ্যকণা সেটা ঢুকছে, তার জন্য অ্যাসিডিটি হচ্ছে। অনেক সময় খাবার পর পেটটা ফুলে যায়, কোনো কারণে গ্যাস্ট্রিক এমটেইং ডিলেড হচ্ছে, স্টমাক থেকে ইন্টেস্টিনে খাবার যাবার পথটা দেরি হচ্ছে, সেটা পেটটা ফুলে থাকছে, সেটাকেই আমরা অনেক সময় গ্যাস বলছি। গ্যাস মানে একটা একটা গ্যাসিয়াস পদার্থ, যেটা সেটা তো আর পেটের মধ্যে সবসময় এরকম করে তৈরি হয় না, কিছু নির্দিষ্ট অনুভূতিকে আমরা গ্যাসের মতো ভাবতে আরম্ভ করি। এবং বাঙালিরা আমরা শরীরের যে কোনো অস্বস্তিকে গ্যাস দিয়ে আমরা সেটার ব্যাখ্যা করতে চাই। আমাদের ফ্রোজেন শোল্ডার হলে বলি যে আমাদের কাঁধে গ্যাস উঠে গেছে, আমাদের টেনিস এলবো হলে বলি কনুইতে গ্যাস উঠে গেছে, এবং স্ট্রোক হলে বা হার্ট অ্যাটাক হলে আমরা বলি মাথায় অথবা বুকে যথাক্রমে গ্যাস উঠে গেছে। সেটা সবসময় গ্যাস ওরকম করে ওঠানামা করে না, পেটের মধ্যেই থাকে। গ্যাস বেরোনোর দুটো নর্মাল বায়োলজিক্যাল পাথ আছে, একটা হচ্ছে পায়ুচ্ছিদ্র, একটা হচ্ছে মুখ। এবং ঢেকুরের মাধ্যমে যেমন গ্যাস বেরোয়, আমাদের পায়ুচ্ছিদ্র দিয়ে গ্যাসের মাধ্যমেও গ্যাস কিছুটা রিলিজ হয়, এবং এটা নর্মাল, এর মধ্যে কোনো অ্যাবনর্মালিটি নেই, এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে। তো গ্যাসের যদি আপনি স্টেজিং করতে চান বা অ্যাসিডিটি স্টেজিং করতে চান, 1 নম্বর হচ্ছে স্টেজ 1 বা আর্লি স্টেজ। এক্ষেত্রে কি হয়, কখনো কখনো এক্ষেত্রে অ্যাসিডিটি হয়, কখনো কখনো বুকের মধ্যে জ্বালা ভাব হয়, কখনো কখনো গ্যাস বা ব্লোটিং হয়, আর এই সিমটমগুলো সপ্তাহে 2 দিনের কম হয়, তাহলে সেটা আর্লি স্টেজ। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু এটা রেগুলার হচ্ছে না, আমাদের খুব হাই ফাই গ্যাসের ওষুধের ওপর নির্ভরশীলতার কোনো দরকার নেই। আমরা লিকুইড অ্যান্টাসিড খেতে পারি বা অ্যান্টাসিড ট্যাবলেট কিনতে পাওয়া যায়, যার মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড থাকে, কখনো কখনো ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট থাকে, যেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে গ্যাস তৈরি করে এবং অ্যাসিডটা নিউট্রালাইজড হয়। কারণ এই যে জিনিসগুলোর নাম বললাম, সেগুলো সাধারণত ক্ষার জাতীয়, এবং কখনো কখনো যে অ্যান্টাসিডগুলো বাজারে পাওয়া যায় কমার্শিয়ালি অ্যাভেলেবেল, তার মধ্যে এই 3টেই বিভিন্ন রেশিওতে মিক্সড অবস্থায় পাওয়া যায়, এবং সেক্ষেত্রে অনেক সময় অ্যাসিড, অম্বল, গ্যাস কমে।
এবং যাদেরই অম্বল অ্যাসিডিটি হচ্ছে তাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করতে হয়। পেট ঠুসে ভরে খাবার খেতে নেই। খাবার পরে যখন পেটের মধ্যে খাবার অনেকটা আছে তখনই সঙ্গে সঙ্গে জলপান করতে নেই, খাবার পরে ঘুমিয়ে পড়তে নেই, যাতে গ্র্যাভিটির জন্য যে খাবারটা নিচে নেমে যাবার কথা ছিল সেটা হতে পারছে না। তার ফলে খাবারটা উল্টো দিকে গিয়ে আবার অম্বল অ্যাসিডিটি বাড়িয়ে দেবে। আর কিছু ওষুধ আছে যেটা অ্যান্টি গ্যাস মেটেরিয়াল গুলো, পেটের মধ্যে যে গ্যাস বাবলস গুলো থাকে সেগুলোকে ব্রেক করে। সাইম্যাথিকন নামে পাওয়া যায় একটা কম্পাউন্ড, বিভিন্ন ওষুধ কোম্পানি তাদের ওষুধ বার করেছে সাইম্যাথিকন থাকে, এবং তাতে আপনার গ্যাস অনেকটা কমবে। এরপরে স্টেজ 2 বা মডারেট স্টেজ, এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে আপনার অ্যাসিডিটি সপ্তাহে 3 থেকে 5 বার হয়, বুকে ব্যথা করতে পারে বা বুকের মধ্যে জ্বালা করতে পারে, মুখের মধ্যে টক জল উঠে আসে এবং পেটের উপরের দিকে ডিসকমফর্ট হয়। এর চিকিৎসা কি? এর মধ্যে H2 ব্লকার বা হিস্টামিন রিসেপ্টর ব্লকার কিছু ওষুধ আছে, ফ্যামোটিডিন, নিজাটিডিন, এই ওষুধগুলো খেতে হয়। কখনো কখনো এর সঙ্গে প্রোকাইনেটিক কিছু ওষুধ আমরা মিশিয়ে পেশেন্টদের খেতে বলি। ডমপেরিডন হতে পারে, ইটোপ্রাইড হতে পারে, লিভোসালপিরাইড হতে পারে, তাতে আরাম পাওয়া যায় এবং তার লাইফস্টাইল মডিফিকেশনটা ঠিক অন্যান্য গ্রুপের ওষুধের, মানে অন্যান্য স্টেজ 1 এর মতো এবং বাকি স্টেজগুলোর মতো যেভাবে আমি বলতে থাকবো আপনারা সেগুলো শুনবেন। আসলে H. পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে। সেই ব্যাকটেরিয়াটা পেটের মধ্যে যায়, গিয়ে গ্যাস্ট্রিক যে লেয়ার থাকে, মিউকোজাল লেয়ার, সেটাকে নষ্ট করে। তার জন্য অ্যাসিডিটি এগুলো অনেকটা বেড়ে যায় এবং অনুভূতিগুলো বেড়ে যায়, সেন্সেশনগুলো বেড়ে যায়। তো এটা কি করে পরীক্ষা করে আমরা জানবো? H. পাইলোরি টেস্ট করতে পারা যায়। একটা ব্রেথ টেস্ট হয়, নিঃশ্বাসের সঙ্গে পরীক্ষা করে জানা যায়। একটা পায়খানার মধ্যে H. পাইলোরি অ্যান্টিজেন পরীক্ষা করে জানা যায়। একটা র‍্যাপিড ইউরিয়াস টেস্ট পরীক্ষা করে জানা যায় এন্ডোস্কোপি করার সময়। তো এই পরীক্ষা করে H. পাইলোরি পজিটিভ আসলে তারপরে H. পাইলোরি ইরাডিকেশনের জন্য ওষুধ খেতে হয়। অ্যামক্সিলিন, ক্ল্যারিথ্রোমাইসিন ইত্যাদি গ্রুপের ওষুধ আছে, সেগুলো খেতে হয়। সেগুলো আমরা পেশেন্টদের অবস্থার পরিপ্রেক্ষিতে প্রেসক্রাইব করে থাকি। এবং অন্যান্য স্টেজের মতো এখানেও প্রয়োজন হলে আমাদের প্রোকাইনেটিক ওষুধ খেতে হবে, ডমপেরিডন যেগুলো বলছিলাম আরকি, ইটোপ্রয়েড এবং যে লিভোসালপিরাইড। কিন্তু মুশকিল রাখতে হবে, এই যে লিভোসালপিরাইড গ্রুপের ওষুধ, এরা পেশেন্টরা বহুদিন ধরে খেতে থাকে, তাদের নার্ভাস সিস্টেমের উপর প্রভাব পড়ে। অনেক সময় ড্রাগ ইনডিউসড পার্কিনসন ডিজিজ হয় এবং হাত পা কাঁপতে থাকে এবং পেশেন্টের অনেক রকম নিউরোলজিক্যাল সমস্যা তৈরি হয়। সুতরাং ডাক্তার যতদিন বলেছেন ঠিক ততদিনই খাবেন। সাধারণত 21 দিনের বেশি আমরা খেতে বলি না। এরপরে স্টেজ 3 বা সিভিয়ার স্টেজ। কি হয় এক্ষেত্রে? এখানে ডেইলি অ্যাসিডিটি হয়, সিভিয়ার চেস্ট বার্নিং হতে পারে বা পেইন হতে পারে, নাইট সিম্পটমস হতে পারে। রাত্রিবেলা এত অম্বল অ্যাসিডিটি বুক জ্বালা হচ্ছে ঘুমোতে পারছেন না। অ্যাসিড রিফ্লাক্স হতে পারে মুখে এবং তার জন্য ঘুমের অসুবিধা তৈরি হতে পারে। এর জন্য কি ওষুধ খেতে হবে? এর জন্য পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর খেতে হবে। হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস বলে একটা এনজাইম আছে, সেটা প্রোটন পাম্প সেটাকে ইনহিবিট করে এবং তার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি কমে যায়, বন্ধ হয়ে যায় এবং তার জন্য অ্যাসিডিটির এই সিম্পটমগুলো কমতে আরম্ভ করে। কিন্তু এই স্টেজগুলোতে H. পাইলোরি ইনফেকশন আছে কিনা সেটা আমাদের পরীক্ষা করে দেখে নেওয়া দরকার। যদি H. পাইলোরি ইনফেকশন থাকে সেটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাসিডিটি কমবে না। তো কি ওষুধ আছে এই গ্রুপের? যেটা আমরা বললাম প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই, প্যান্টোপ্রাজোল, রাবেপ্রাজোল, ওমেপ্রাজোল, এসোমেপ্রাজোল ইত্যাদি গ্রুপের ওষুধগুলো আছে। আজকাল পটাশিয়াম চ্যানেল ব্লকার বেরিয়ে গেছে, ভোনোপ্রাজন গ্রুপের ওষুধ, সেটা আমাদের যেকোনো সময় খাওয়া যায়, খাবার আগে পরে কোনো ঝামেলা নেই। এই যে প্রোটন পাম্প, এটা দিয়ে কিন্তু 4 থেকে 8 সপ্তাহ চিকিৎসা করতে হয়, আজীবন না। এই আজীবন যে সকালবেলা ঘুম থেকে করে মুখস্থ করে টপ করে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে বলে দিলাম যে সারাদিন আমি যা খাবো লোহা খেলেও হজম করে ফেলবো, এই কনসেপ্টে আপনি বিশ্বাসী থাকবেন না, কারণ অন্যান্য জটিলতাগুলো তৈরি হবে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে। এরপরে স্টেজ 4 বা কমপ্লিকেটেড স্টেজ। তার কি সিমটম হবে? এই সিমটমের মধ্যে আপনার পারসিস্টেন্ট ভমিটিং, ডিফিকাল্টি ইন সোয়ালুইং মানে খাবার গিলতে অসুবিধা, ওয়েট কমে যাচ্ছে, রক্তাল্পতা হচ্ছে, গ্যাস্ট্রিক বা ডিওডেনাল আলসার হচ্ছে এবং ব্যারেটস ইসোফেগাস বলে একটা প্রবলেম হয়, যেখানে ইসোফেগাসের মধ্যে যে লাইনিং সেগুলো চেঞ্জ হয়, তার হিস্টোলজি চেঞ্জ হয়, দেখতে অন্যরকম কোষ তৈরি হয়। এই ক্ষেত্রে H. পাইলোরি ইনফেকশন থাকলে তাকে ইরাডিকেট করতে হবে, প্রোটন পাম্প ইনহিবিটর খেতে হবে, প্রোকাইনেটিক ওষুধ, ডমপেরিডন, ইটোপ্রাইড বা লিভোসালপিরাইড গ্রুপের যে ওষুধ সেটাকে খেতে হবে। কখনো কখনো এই ক্ষেত্রে মিউকোজাল প্রোটেক্টিভ ওষুধ যেমন সুক্রালফেট আমরা প্রেসক্রাইব করে থাকি, কিছুটা আরো বেশি প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে পেটের মধ্যে অ্যাসিড আরো মিউকোজাল লেয়ারটাকে নষ্ট করতে না পারে। 5 নম্বর হচ্ছে ইমার্জেন্সি স্টেজ। এই ক্ষেত্রে যে লক্ষণগুলো হয় সেক্ষেত্রে রক্তবমি বা কালো পায়খানা,
সিভিয়ার চেস্ট পেন, সিভিয়ার ওয়েট লস এবং সিভিয়ার অ্যানিমিয়া, এত ব্লাড লস হয়েছে, অ্যানিমিয়া হয়ে গেছে। এক্ষেত্রে পেশেন্টকে ভর্তি করতে হবে, রক্ত দিতে হবে, ইনফিউশনের মাধ্যমে আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের ওষুধ দিতে হবে, পেশেন্টের ডায়েটারি মডিফিকেশন করতে হবে, নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি আছে সেগুলো কারেকশন করতে হবে, এন্ডোস্কোপি করে দেখতে হবে যে আলসার আছে কিনা, সেই আলসার থাকলে তার ব্যবস্থা করতে হবে। অনেক সময় দেখা যায় এন্ডোস্কোপি করতে গিয়ে দেখা গেল যে ইসোফেজিয়াল ভ্যারিক্স আছে, সেগুলো বেঁধে ফেলতে হবে, নাহলে তো আবার পরে ব্লিড করবে। আর যাদের ক্ষেত্রে দেখা যায় আলসার পারফোরেট করেছে তাদের ক্ষেত্রে তো সার্জিক্যাল ম্যানিপুলেশন লাগবে, ল্যাপারোটমি ইত্যাদি। এই ট্রিটমেন্টের ডিউরেশন কত? যদি স্টেজ 1 হয় 1 থেকে 2 সপ্তাহ, স্টেজ 2 হলে 2 থেকে 4 সপ্তাহ, স্টেজ 3 হলে 4 থেকে 6 সপ্তাহ, স্টেজ 4 হলে 4 থেকে 8 সপ্তাহ, স্টেজ 5 হলে 3 মাস থেকে 4 মাস, এরকম প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে তাদের চিকিৎসা করতে হয়, বা অন্যান্য গ্যাসের ওষুধ যেগুলো দিয়ে বলেছি, বা তার যে চিকিৎসা পদ্ধতি আছে সেগুলোর ব্যবস্থা করতে হয়। এবার দীর্ঘ সময় কোনো ক্ষেত্রে মেনটেনেন্স থেরাপি দরকার। কাদের ক্ষেত্রে দরকার? যাদের ক্ষেত্রে ক্রনিক গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হয়, যারা মোটা, যাদের হায়াটাস হার্নিয়া আছে, যাদের ব্যারেটস ইসোফেগাস আছে, আর যাদের ফ্রিকুয়েন্ট রেকারেন্স হয়, এবার তাদের লো ডোজ প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হয়। তাহলে রেড ফ্ল্যাগ সাইন কোনগুলো গ্যাসের ক্ষেত্রে? যদি কালো পায়খানা বা রক্তবমি হয়, যদি ওজন কমতে আরম্ভ করে, যদি রক্ত কমতে আরম্ভ করে শরীরে, যদি দীর্ঘ সময় পেটে ব্যথা হয়, এবং আগে যদি গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসারের হিস্ট্রি থাকে, তার যদি কোনো সিমটম হয়, এগুলো ক্ষেত্রে রেড ফ্ল্যাগ সাইন তাদের আবার হতে পারে। তাহলে মোটামুটি আমরা আজকে গ্যাসের বিভিন্ন স্টেজ, তাদের কি চিকিৎসা, তাই নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটি বানানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোন ক্ষেত্রে আপনি বাড়িতে থাকবেন এবং কোন ক্ষেত্রে আপনি বাড়িতে অপেক্ষা করবেন না, হাসপাতালে যাবেন বা এমার্জেন্সি অ্যাটেন্ড করবেন, তার জন্য। স্টেজ 3 অনওয়ার্ডস এটাকে আমরা খুব সচেতনভাবে, সজাগভাবে দেখি, কারণ স্টেজ 3 থেকে স্টেজ 5 হতে বেশি দিন সময় লাগে না। আপনাদের যদি দীর্ঘ সময় গ্যাস অম্বলের প্রবলেম থাকে, সেগুলো যদি ভুগতে থাকেন, তাহলে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান। তিনি আপনার শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আপনার সঠিক চিকিৎসার ব্যবস্থা করবেন। ভালো থাকবেন। নমস্কার।